আমি বললাম যে ঠিক আছে, আমি তো অসুবিধা নেই, আমি তো পার্লারে যাই। তো উনি কি করলো, উনি বাই এয়ার নিয়ে গেল আমাদেরকে, বাই এয়ার নিয়ে গেল। অ্যান্ড তখন থেকে, ঠিক সেই মোমেন্ট থেকে আমি ওর আমার প্রতি অ্যাটিটিউডটা খুব নেগেটিভ দেখতে পাচ্ছিলাম, খুব নেগেটিভ দেখতে পাচ্ছিলাম, খুবই নেগেটিভ, অসম্ভব নেগেটিভ দেখতে। কারণটা কি? কোনো কারণ ছাড়াই সে সামহাও আমাকে একেবারে সহ্যই করতে পারতেছে না। ওকে, মানে পরে আপনি কোনো কিছু ফাইন্ড আউট করেছেন কারণ? পরে তো অনেক কিছুই মনে হয়, আপনি গেস করছেন বাট আপনি ক্লিয়ার না। না, আমি ক্লিয়ার না। Okay. আমি ওইখান থেকে, যশোর থেকে যেটা হয়েছে, যশোর থেকেই কিন্তু এই জিনিসটা হয়েছে, যে তার অ্যাটিটিউড টুয়ার্ডস মি ওয়াজ ভেরি নেগেটিভ। মানে ইন সেন্স লাইক মেন্টাল বা ফিজিক্যাল অ্যাটিটিউড, অর মানে কোন ধরনের অ্যাটিটিউড আসলে? এক্সপ্রেসিং। সে আমাকে খুব গালাগালি করে কথা বলছে, খুব হিউমিলিয়েট। মানে এটার সাথে ওই ভাইয়ার কি সম্পর্ক? ওই ভাইয়ার কি সম্পর্ক সেটা আমি বুঝতেছি না। মানে এটার সাথে আপনার এই গল্পের সাথে সম্পর্ক বুঝতে? গল্পের সাথে সম্পর্কটা হলো যে ওই যশোরে বসেই সে তার ওই ভাইয়াটাকে সে অ্যাপ্রোচ করলো যে ভাইয়া আমাকে একটা তুমি ইয়ে করে দাও, কি জানি বলে, একটা সেলুন খুলে দাও। মানে ওই ভাইয়াও সহজ সরল বললো যে আচ্ছা, খুবই আচ্ছা। এবং হোয়াট ইজ দ্য ইন্টারেস্ট? এবং সে তখনই তার আম্মুকে আবার ফোন করলো, ফোন করে বললো ভাইয়া বলছে যে একটা সেলুন করে দিবে। তো হি ইজ আ মামাস বয়। হ্যাঁ, তো তখন আমি হি লাইকস মমি, মানে সব অ্যাঙ্গেলেই মমিদেরকে পছন্দ আর কি। ওকে, তখন আমি ওকে যখন বললাম যে দেখো, কেন করতে হবে, তুমি নিজে করো, নিজে আর্ন করে তুমি নিজে করো, অন্য মানুষ কেন করে? তো দিয়েছে মনে হয়, করে দিয়েছে। মানে কেন দিচ্ছে? ওর কাছে যেই চায় সেই সব কিছু পেয়ে যায়, এরকম নাকি? ও পেয়ে যায়, ওর মতো লাকি তো আর আমরা। বাট কেন? ইন্টারেস্টটা কি? ইন্টারেস্টটা হচ্ছে সে কনভিন্স করতে। আচ্ছা, আমি এখানে যদি লজিক্যালি চিন্তা করি, সেটা হচ্ছে যে উনি আলটিমেটলি, ওনার আরো সেলুন আছে যিনি দিয়েছেন, আমি যদি ভুল না করে থাকি। এখন বিষয়টা যদি এরকম হয় যে ও আসলে 50% অর্থ দিচ্ছে, আপনার প্রিন্স সে হচ্ছে 50% অর্থ দিচ্ছে, দিয়ে আলটিমেটলি সে মিউচুয়াল দেয়নি, তাহলে ওনার ইনভেস্ট কি? তাহলে প্রিন্সের ইনভেস্ট কি? প্রিন্সের কোনো ইনভেস্ট ছিল না তো সেখানে। বাট সেলুনটা পুরোটাই প্রিন্সের। সেলুনটা তো পুরোটা প্রিন্সের নামে, আমি জানি না, আমি ডকুমেন্টস দেখিনি, তখন থেকে তো আমরা আলাদা হই। এই বিজনেস ডিলগুলো নিয়ে আমরা কথা অতটা না বাড়াই, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে যে এই সব ইনভলভমেন্টের কারণে আপনার সাথে সম্পর্কটা খারাপ হচ্ছে। আমার সাথে সম্পর্কটা খারাপ কারণ আপনি দিতে পারতেছেন না, এই কারণে আমি দিতে পারতেছি না। তখন তার চাহিদা হচ্ছে বাড়ি, কিন্তু আমি বাড়ি দিতে পারতেছি না, আর আমি দিতেও চাই না। কারণ হচ্ছে কি, যে আমার বাচ্চাদের তো একটা এস্টাবলিশমেন্ট থাকা দরকার। তো আমি যখন দেখছি যে তার চাহিদার লেভেলটা ইনক্রিজ হচ্ছে, এবং তখন বাচ্চাদের চেয়ে ম্যাটেরিয়ালিস্টিক জিনিসগুলো প্রায়োরিটি পাচ্ছে, তো তখন আমার মনে হয়েছে যে নো, আই শুড সিকিউর মাই ডটার্স ফিউচার ফার্স্ট। হ্যাঁ, তখন কি করলেন আপনি? তো তখন তো আমি বাড়ি দিচ্ছি না, মানে কি দেওয়ার সিচুয়েশন বা প্রক্রিয়াও করিনি আমি। বাড়ি দিয়ে দিবে একটা মানুষ তার হাজব্যান্ডকে, এবং সেই বাড়িটাও তো তার শেষ সম্বল। ওকে, আর যে মানুষ 50 বছরের বয়সী হয়ে যে 20-22 বছরের ছেলেকে বিয়ে করে ফেলতে পারে, সে অনেক কিছু করতেও পারে। মানে আমি জানি না, মানে এটা হয়তো আলটিমেটলি আপনার মতো জায়গা থেকে, আমি জানি না আপনি এটা। ওকে, দুইটা বাড়ি থাকলে দিতেন? হয়তো দিতাম। হয়তো দিতাম। একটা নিয়ে কনফিউশন হয়েছে, একটা ছিল দেখেই আমি হয়তো কনফিউশন হলো, দিয়ে দিতে পারিনি, না হলে হয়তো দিয়েই দিতাম। এইগুলো কি লাভ? ডেফিনেটলি লাভ, ইটস আ কাইন্ড অফ লাভ। আমি না ঘুরে ফিরে একটা জায়গাতেই আছি, সেটা হচ্ছে লায়লা, মানে ওয়াই আমার কোশ্চেন এখন হচ্ছে ওয়াই না, এখন কেন? তখনই তো হওয়ার কথা। ওয়াই? তখন হয়নি। কি দেখছেন আপনি? তখন মনে হয়েছিল যে তখন দুটো জিনিস হয়েছিল। একটা হচ্ছে যে আমার চিলড্রেন, তার সাথে খুব একটা ভালো বন্ডেজ হয়েছিল, ছোট বাবুটা, যেটা তার মেন্টাল পিস হতো ওকে দেখলে। ও যখন বাসায় থাকতো, ও যতক্ষণ বাসায় থাকতো, আমার বাবুটা কান্নাকাটি করতো না, ও খুব পিসে থাকতো, সিকিউরড ফিল করতো। এটা একটা ব্যাপার। দ্বিতীয়টা হচ্ছে যে সবাই তো সংসার টিকায় রাখতে চায়, আমিও চেয়েছি, আমি এফোর্ট দিয়েছি, হয়নি, সেটা পরে ব্যাপার। আপনাদের সংসার হয়েছে কিনা সেটাও একটা কোশ্চেন। হয়েছে, যেহেতু আমরা একসাথে ছিলাম, সবকিছুই করেছি, বাজার করেছি, বিল দিয়েছি, কাজের লোক। আপনি ছেলেটাকে সোসাইটিতে কি হিসেবে পরিচয় করাতেন? ধরেন আপনাদের কোনো ব্যারিয়ার নাই। হাজব্যান্ড ইন হোয়াট সেন্স? কি হাজব্যান্ড? লায়লা এত ওয়েল এস্টাবলিশ, তার একটা টিকটকার হাজব্যান্ড যে এসএসসি পাস করে নাই। লায়লা, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, আপনি যদি কিছু না মনে করেন। হ্যাঁ, আমি এমবিএ করেছি। সো আপনার হাজব্যান্ড এসএসসিও ঠিক মতো পাস করে নাই, আপনার চেয়ে অর্ধেক বয়স, এবং আপনার ইকোনমিক স্ট্যাটাস, তার ইকোনমিক স্ট্যাটাস বাদ দিয়ে দিলাম, সেটা একজন মানুষের করতে পারে।
এখন যেটা হয়েছে, আপনি দুইটা কেয়ার গিভার আরো বেশি নিতেন আপনার বাচ্চার জন্য, মানে ওয়াই হি? আচ্ছা আসেন, মেন্টাল ব্যাপারটা মুখ্য হইলে এইরকম একটা ছেলে আপনাকে মেন্টালি কিভাবে পিস দেয় আমি এটা বুঝে উঠতে পারতেছি না। দিতে যদি হয় ইটস এ ডিফারেন্ট কেস, বাট মেন্টালি হাউ? মেন্টালি সে পিসে রাখতে পেরেছে দেখেই তো এতদিন হলো। কি করতো যখন আপনার মাথা খারাপ হয়ে যেত? নাচা গানা করতো? ও তো নাচ ভালো পারে আমি জানতাম। আমি মাথা খারাপ করার মতো না। ইউ আর ভেরি কুল হেডেড, কিন্তু এই ছেলে কেন? এই ছেলে আমাকে যার জন্য আপনি মান সম্মান, আপনার তো আগে এরকম ছিল না লাইফটা। আমার লাইফটা খুব স্মুথ ছিল, খুব ভালো ছিল, অ্যান্ড উইথ ডিউ রেসপেক্ট টু অল প্রিভিয়াস রিলেশনস সব সময় খুব ভালো ছিল। কোনো বাচ্চাদের ইলনেস ছাড়া আমার লাইফে কোনো ওয়েভ ছিল না। তো এইরকম একটা জিনিস জেনে শুনে নিজের লাইফে কেন আনলেন? আমার নিজের লাইফটা তখন 2 বছর না, পুরো একটা ঝড়, একটা মনে হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে যে দিনের একটা বড় একটা লং টাইম আমাকে কিন্তু কাজ করতে হচ্ছে, আমি তো চাকরি করি। হ্যাঁ, সো আমাকে সেখানে খুব মনোযোগ দিতে হচ্ছে। আমার চিলড্রেন, আমার মা এবং আমার ফ্যামিলিটাও, যেটা বলেন মামুনের সাথেই ফ্যামিলি বলেন, মামুনও কিন্তু আমার কাছে খুবই ডিপেন্ডেন্ট। ওই যে আপনি যেমন বলেন মাম্মিস বয় টাইপের, যে ওর আজকে এটা খেতে ইচ্ছা করছে, কালকে ওটা খেতে ইচ্ছা করছে, আজকে এটা খেতে ইচ্ছা করছে না, আজকে এরকম খাবে, কালকে এরকম খাবে। এন্ড ইউ বিকাম লাইক, আপনি তাকে একদম পুরো জায়গাটা কনজাস্টেড করে ফেলা, মানে খুব রক্ষণশীল একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করছেন যাতে করে আপনার ওকে লুজ করতে না হয়, এবং এইটাই মেইন রিজন হয়ে গেছে আপনার লুজ করার। এরকম না বলে আপনি বলতে পারেন যে তার জন্য একটা খুব কমফোর্ট জোন হয়ে গেছে। এটা কমফোর্ট জোন কিভাবে হবে যে সে তার ফ্রেন্ডদের সাথে মিশতে যাচ্ছে, আপনি মিশতে দিচ্ছেন না? না, সে হতে পারে আপনার দৃষ্টিতে তারা খারাপ ফ্রেন্ড। না, আমার কথা হচ্ছে যে সে কিন্তু এর মধ্যে এই যে কি বলে না, অনেক মিউজিক ভিডিও করেছে, এবং সেগুলো কিন্তু সব আমার সাথে না, সেগুলো তার নায়িকা ছিল। আপনার কি কখনো নায়িকা হওয়ার শখ ছিল? না, ছিল না, আমার কখনোই নায়িকা হওয়ার শখ ছিল না। তো সে নায়িকাদের সাথে যখন সে প্রফেশনাল কাজগুলো করে, সে যখন কন্টেন্ট বানায় বা সে যখন প্রফেশনাল মিউজিক ভিডিও বানায়, তখন তো সে নায়িকাদের সাথে কাজগুলো করে আসছে, এই বছর তো কোনো বাধা ছিল না। কিন্তু আমার কথা হচ্ছে সেই শ্রেণীর বন্ধু বান্ধবের প্রতি না, আমার বাধাটা ছিল যে যাদের সাথে সে বার বা নাইট ক্লাবে যাচ্ছে, আমার জিনিসটা ছিল যে ওই জায়গাটাতেই আমি দেখছিলাম যে সে ধীরে ধীরে ওই নেগেটিভ জিনিসগুলোর প্রতি খুব অ্যাডিক্টেড হয়ে গেছে। কিরকম? এই যে সে যেতে চাচ্ছে প্রতিদিন রাতে, নাইট ক্লাবে প্রতিদিন যেতে চাচ্ছে। নাইট ক্লাবে কি করতে, ডান্স করতো? আমি তো যাইনি ওর সাথে নাইট ক্লাবে। তো ওর রুটি কি ছিল তাহলে? ও কাজ করতো। কিসের কাজ? ওই যে ও ব্লগ বানাইতো, ওর ফেসবুক থেকে আর্নিং ছিল এগুলা। হ্যাঁ। ওর ফিউচার প্ল্যান কি ছিল? ওর ফিউচার প্ল্যান ছিল সিম ইসলাম কলি, যে তখন নায়ক হওয়ার কথাটা মনে আছে। তো ওইটা সিম ইসলাম কলির সাথে সে নায়ক হতে পারলো না সামহাও। পরে অনন্য মামুনের সাথে তার কাজ করার কথা ছিল, বাট বিকজ অফ তার এরকম লাইফস্টাইল অ্যান্ড এরকম যখন জিনিসটা লোকজন জানতে পারলো, লোকজন ওয়াজ নট ইন্টারেস্টেড। তো দেখা গেছে যে ও তো বলে যে আপনি ওর লাইফটা শেষ করে দিয়েছেন। ব্লেম তো করতেই পারে, আমিও তো বলতে পারি যে আমার লাইফটা শেষ হয়ে গেছে, বাট আমি তো এখানে তার গল্পই করছি, আমার গল্প তো করছি না। আমার মেন্টাল আনস্টেবিলিটি, আমার মানসিক পেইন, আমার ফিনান্সিয়াল পেইন। ইউ আর ডুইং জব রাইট নাও? হ্যাঁ। আপনি হয়তো জবের ডিটেল বলবেন না আমাকে, বাট আমাকে একটু বলেন তো আপনার জবের পজিশনটা কি? মিডল গ্রেড অফিসার। মিডল গ্রেড অফিসার। কত বছর ধরে জব করছেন? এই অর্গানাইজেশনে 14 ইয়ার্স। আপনার কোনো প্রবলেম হয় না ওখানে? না, হয় না। কারণ আমি আপনাকে আগেই বলেছি যে আমার এই ভদ্রলোক রিলেটেড জিনিসটা বা সোশ্যাল মিডিয়াটা আমার লাইফে 1%। বাকি 99% আপনার কোথায় তাহলে? 99%-এর মধ্যে আমার জব, আমার ফ্যামিলি। আমি বলতে চাচ্ছি যে আপনার জব যারা করে আপনার কলিগরা, তারাও তো নিশ্চয়ই দেখেন সোশ্যাল মিডিয়াতে এগুলো। ওরা দেখলেও, বিকজ আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করি which is based in US। যত কিছু করেন আপনার সাথে হয়তো ফেস করে না, বাট যেটা হয়েছে যে এখানে we are not in a culture to discuss someone's personal life। ফাইন, কিন্তু আপনার ঘরে 2টা বাচ্চা এরকম, তারপরে আপনার এই যে আরেক বাচ্চা যার অ্যাটিটিউড এরকম, আপনি নিজেকে কন্ট্রোল করেন কিভাবে? আপনি রাইট করেছেন না রং করেছেন এটা জনগণ জাজ করুক, কিন্তু আপনার তো দিন শেষে মানে হাউ ইউ বিকাম সো কুল, ঠান্ডা মাথায় থাকেন কিভাবে? আপনার কি আমাকে দেখে মনে হচ্ছে আমি ঠান্ডা মাথায় থাকি? অফকোর্স ইউ আর। আপনি কিভাবে ঠান্ডা মাথায় ফেস করেছেন? আমার তো মনে হচ্ছে আমার ভয়েস টোন অনেকবার উঁচু নিচু হয়ে গেছে, আপনার একবারও হয় নাই। হাউ ডু ইউ ডু দ্যাট? হোয়াট ইজ দ্য মেকানিজম? আমাকে কিছু বলে যান, আমি কালকে থেকে প্র্যাকটিস করব। আমি প্রথমে বলেছি যে আমি খুব রুড হতে পারি না মানুষের সাথে। আপনার বাসায় এই ভিডিওটা লিক হলো কিভাবে? আপনার একটা তো ব্যাখ্যা আছে প্রিন্স মামুনের। লাস্টলি আপনার এই যে লাইফটা। আচ্ছা, এটা বলি, এখানে বলার আগে যেটা হচ্ছে যে আমাদেরকে যখন এই 1 বছর কিন্তু আমরা ডিটাচ ছিলাম, এবং ডিউ টু তার সে বলছে বিজনেসের কারণে, এবং তখন সে ডিনাই করছে যে তার সাথে আমার কোনো রকম রিলেশন নাই, কোনো রকম
রিলেশন নাই, কোনো রকম মেন্টাল রিলেশন নাই, কোনো রকম ম্যারেজ রিলেশন নাই বা কোনো রকম কিছুই নাই। তো সে একটা পর্যায়ে যে ডিনায়াল করলো, হ্যাঁ, তো ডিনায়াল করলো এবং একটা বছর সে টোটালি আলাদা থাকলো। এবং তখন থেকে আমিও ভাবলাম যে আমি মুভ অন করে ফেলি। এর মধ্যে থেকে আমার কাছে কিছু মেয়েরা আমাকে যোগাযোগ করার চেষ্টা করলো, আমার ইনস্টাগ্রামে মেসেজ পাঠানোর চেষ্টা করলো যে এরকম বাড়িতে সে গেছে, সেখানে বাড়িতে একটা মেয়ের সাথে সে ফিজিক্যাল কন্ট্যাক্ট করেছে এবং তাকে বলেছে যে তুমি তো আমার বই, লায়লার সাথে তো আমার কোনো বিয়ে হয়নি, হ্যাঁ, লায়লা তো এখন আমার কিছুই না, তুমি তো আমার বই, কয়দিন পরে আমি তোমাকে বিয়ে করবো। এই ধরনের জিনিস একটা না, মাল্টিপল টাইমস আমার কাছে আসলো। এবং তাদেরকে আমি বললাম, আমি এই জিনিসটা নিতেই চাইলাম না, মাথায় ইগনোর করে ফেলতে চাইলাম। আমি বললাম যে তোমরা তোমাদের ব্যাপার, এটা আই এম নট ইন ইট। তো এর মধ্যে 1 বছর হয়ে গেল, আমি তার ব্যাপারে আমার কোনো সে নাই। সে আমার ফিনান্সিয়াল লস করুক আর সোসাইটিগতভাবে লস করুক, সে তার মতো, আমি আমার মতো। তো এর মধ্যে যেটা হলো যে তার বিজনেস পার্টনার ভাইয়া, উনি যেটা সে বলেছে, তাকে সাজেস্ট করলো যে মামলা নিয়ে কতদিন চলবা, মামলাটা তোমরা মিটমাট করে ফেলো। তো আমি ওকে তখন বললাম যে ভাইয়া, মামলা তো মিটমাট করব, তার আগে প্রথম কথা হচ্ছে যে সে আমার সাথে ক্রাইম করেছে, একটা ক্রাইম হয়েছে আমার সাথে। সো সে ক্রাইমটা তো তার রিয়েলাইজেশন হতে হবে যে সে ক্রাইম করেছে। সে যদি বলে যে না আমি কিছু করিনি, তাহলে তো আমি কেন আমি যেহেতু ভিকটিম ছিলাম এবং সে যেহেতু প্রুভেন, যেহেতু একটা চার্জশিট এসেছে, তার সমস্ত কিছু যাচাই বাছাই করার পরে দুটারই চার্জশিট এসেছে এগেনস্ট হিম, তার মানে শুধু আমিই না, যারা ল এনফোর্সমেন্ট আছে তারাও বুঝতে পেরেছে যে সে দোষী, তাহলে তো তার দোষ আছে। সো আমি এইভাবে তুলব। তখন বললো যে দেখো আপু, ওই ভাইয়াটা আমাকে বোঝানোর চেষ্টা করলো, দেখো আপু, তোমার তো আসলে চাকরি করতে হয়, বাচ্চা দেখতে হয়, অনেক কিছু, তারপরে মামলাতে তোমার অনেক টাকা পয়সা যায়, আমি তো জানি যে তোমার ভাই নাই, বাবা নাই, তুমি একাই দৌড়াইতেছো, হ্যাঁ, এখন মামলা দিয়ে তুমি আর কি করতে পারবা, কিছু করতে পারবা না। এক কাজ করো, তোমরা হয়ে সে সরি হোক তোমার কাছে, তুমি মামলাটা তুলে নাও। তো পরে আমি ডিসকাস করলাম, তো সবাই বললো যে ঠিক আছে, ওর কাছে তো তোমার আসলে কিছু পাওয়ার নাই, আর কি হবে আলটিমেট রেজাল্ট কি হইতে পারে। তো আমিও চিন্তা করলাম যে ঠিক আছে, আমার যেহেতু আসলেই অনেক দৌড়াদৌড়ি করতে হয়, একটা মামলা করা কিন্তু খুব ইজি ব্যাপার না। এবং যেসব মেয়েরা আমাকে ফোন করছিল বা টেক্সট করছিল ইনস্টাগ্রামে, তাদেরকে যখন বলি যে তোমরা কেন আমাকে বলছো, কেন তোমরা থানায় যাও, তোমরা ওখানে বলো। কে কে করেছে আপনার সঙ্গে? এটা কত সালের ঘটনা? এটা হচ্ছে এই বছর, দিস ইয়ার। এটা কি একদম সবগুলো মামলা হওয়ার পরের ঘটনা? হ্যাঁ, 2টা মামলা ছিল ওর নামে, 5টা মামলা ছিল, ও কোথায় পেয়েছে আমি জানি না, ওর নামে 2টা মামলা। ও তো বলেছে ওর নামে 6টা মামলা আছে। সেটা ও জানে কি, আপনি বলছেন 2টা মামলা আছে। 2টা মামলা ছিল তখন, লেটেস্ট একটা হয়েছে। টোটাল 3টা মামলা। 3টা মামলা হয়েছে। 2টা অ্যাটেম্প টু মার্ডার। 2টা অ্যাটেম্প টু মার্ডার, একটা হচ্ছে ভরণ পোষণ। না, ভরণ পোষণ না, এটা হচ্ছে প্রতারণা বলছেন কাবিনের মধ্যে না? 3টা মামলা আপনি বলছেন, 3টা মামলা। ওকে, ফাইন। আচ্ছা, আমি না এই মিউচুয়ালের জায়গায় কি হয়েছে না সেটা পরের বিষয়। আমাকে একটু বলেন তো, যখন আপনি জানলেন কাবিনের ব্যাপারটা, যে কাবিনটা ফেক, এটা জেনেছেন কত সালে? প্রথম একদম 2023, এখন 25। এই 2 বছরও কেন আপনি অ্যাটেম্প নেন নাই এই কাবিনটা ঠিক করার জন্য, বিয়ের সাথে ঠিক করার জন্য? 2023 ভরণ পোষণে আপনি ফেক মামলাটা করেছেন কবে? মানে আপনি যখন বুঝলেন যে মামলাটা কাবিনটা ফেক, এই মামলাটা কবে করেছেন? এটা করেছি আমি 2024। 1 বছর পরে কেন করলেন? 1 বছর না, প্রথম মামলাটা হয়েছে 2023-এর ডিসেম্বরে, হ্যাঁ, আর এটা হয়েছে 3 মাস পরে। এই আপনার কাবিন ফেক মামলাটা, জি, জি, জি। এই 3 মাসের মধ্যে আপনি বলেছিলেন যে বিয়ের সাথে ঠিকমতো করে ফেলো, আদারওয়াইজ তোমার মামলাটা করবো আমি। ওকে, ফাইন। তারপর আপনি মামলা তারপর আর তোলেন নাই? না, তারপরে যেটা হয়েছে যে আমি বললাম তাহলে তুমি থাকো, তোমার কথা তুমি স্টিক থাকো যে তুমি ক্রাইম করেছো, এন্ড তুমি সেটা অ্যাডমিট করছো, এন্ড আমরা মামলাটা তুলে ফেলবো। এবং আমরা তো লাভ কি বলে অ্যাডমিট করলো, এটা আসলে কোনো লাভই নাই। অ্যাডমিট করে লাভ আছে? আপনি যদি তুলতে চান তুলে ফেলবেন, আবার অ্যাডমিট করার কি যে আছে? ক্রাইম করার সে তো ক্রাইম করেছে, সরি বলা দরকার। তো সরি তো আপনাকে সে পার্সোনালি বলবে কেন? সে জনগণের সামনে গিয়ে বলবে? সে জনগণের সামনেই তো সে আমাকে ছোট করেছে, মেরেছে, তো এটা তো অলমোস্ট সবাই দেখেছে। এবং এটা তো আপনি দেখালেন, সে তো দেখায় নাই। না, সে দেখাক না দেখাক, সে কিন্তু দেখায় নাই যে, ধরেন তার ক্যামেরাতে সে দেখায় নাই যে আপনি তার সাথে কি আচরণ করেছেন। সে লাস্টলি গিয়ে আমাদেরকে একটা লাইভ করে দেখাইছে, এরপর এটা নিয়ে নতুন করে একটা কাজ তৈরি হয়েছে। হ্যাঁ, এটার কথা হচ্ছিল যে আপনি ওর মোবাইলটা স্টকিং করছেন। আচ্ছা, তার মোবাইল আমি স্টকিং করার কোনো দরকার, কিন্তু আপনার পেজ থেকে যেসব ছবি আসছে সেগুলো তার ব্যক্তিগত ছবি। হ্যাঁ, আমি আপনাকে বলি, জি,
আমি আপনাকে বলি, এইখান থেকে বলি, যখন মামলা বলা হলো তখন আমরা আপোষনামায় সাইন করলাম। সে কিন্তু বলেছে যে কোনো আপোষনামা আমরা সাইন করি নাই, স্ট্যাম্প পেপারে সাইন করি নাই। মানে ও অনেক তখন থেকে অনেক মিথ্যাচার আসছে। মানে আপনি বলছেন যে ও স্ট্যাম্পে সাইন করছে, সাইন করেছে, এবং সেটা আমরা দুই লয়ারের উপস্থিতিতে আদালতের বাইরে সাইন করে এটা আদালতে সাবমিট করা হয়েছে, এবং আদালত থেকে আমাদেরকে একটা ডেট দিয়েছে। আমি বলবো আর আদালত আজকেই তুলে ফেলবে, এটা প্রসেস এটা না, এটা তার লয়ারও তাকে ভালো করে বুঝিয়ে দিয়েছে। এই 3টা মামলারই আপোষনামা? 3টা না, 2টো, তখন দুটোই ছিল। তখন 2টো ছিল, 2টো মামলার আপোষনামা। ওকে, হ্যাঁ, তার লয়ার সেটা ভালো করে বুঝিয়ে দিয়েছে যে এরকম। এর মাঝখানে কিন্তু জিডি হয়েছিল, যেটাকে সে মামলা বলছে, যে সে যখন আমাকে মারামারি করছিল সেটা নিয়ে আমি একটা জিডি করে এসেছিলাম, যে তখন তো আমি জানতাম যে আমার হাজবেন্ড। তো তার লয়ার তাকে বুঝিয়ে বলেছে যে মামলাটা ওই যেহেতু হয়েছে, আমরা প্রসেস করেছি, এটা টাইম লাগবে, এটা ওনারা আদালত থেকে টাইম দেবে, টাইম অনুযায়ী এটা এভাবে তোমাদেরকে হয়তো 2-1বার শুনানির জন্য ডাকতে পারে, ওনারা জাস্টিফাই করতে পারে যে এটা জোরপূর্বক হয়েছে কিনা মামলা তোলার ব্যাপারে, তাদের প্রসেস অনুযায়ী এটা তারপর স্টপ হবে, কিন্তু এটা একদিনে থামা সম্ভব না এই মামলা। কিন্তু তার কথা হচ্ছে যে তুমি একদিনেই তুলবা, আজকেই তুলবা। আমি ওকে বোঝানোর চেষ্টা করছিলাম যে এটা আসলে একদিনে তোলার মতো না। তো যাই হোক, মিউচুয়াল, এখানে একটা পয়েন্ট আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে যে আপনার কাছে হয়তো এটা লেস ইম্পর্ট্যান্ট হবে। যেই ভাইয়াটা আমাদের দুজনকে বসায় এই মিউচুয়াল করার ব্যাপারটা করে ফেললো, সেই ভাইয়াটাই 3 দিন পরে আমাকে জানালো যে আপু, ও ভালো মানুষ না। ভালো মানুষ না? কি করেছে ও? ভালো মানুষ না মানে তার কথা খুব সহজ সরল। সে এত বছর, 1 বছর কিন্তু মামুনের সাথেই ছিল, মামুনের বিজনেস করে দিয়েছে, মামুনের বাসস্থান করে দিয়েছে, মামুনের গাড়ি করে দিয়েছে, সব কিছুই সে করে দিয়েছে। কিন্তু 3 দিন পরে উনি আমাকে জানালেন যে মামুন ভালো মানুষ না। তো পরবর্তীতে আপনারা বলছেন না মোবাইল স্টক করার ব্যাপারটা, মোবাইল স্টক আমার করতে হয়নি। কারণ হচ্ছে যে মামুনের মোবাইলে পাসওয়ার্ড, আমার মোবাইলে পাসওয়ার্ড, আমরা দুজনের পাসওয়ার্ড জানি। হ্যাঁ, এবং সবচেয়ে ভালো ব্যাপার কি, যে আপনার আইফোনে পাসওয়ার্ড যদি আমি না জানি তাহলে আমি কিভাবে জানবো? তার মোবাইলে আমার অ্যাক্সেস আছে, আমার মোবাইলে তার অ্যাক্সেস আছে, এবং সে একটা গ্রুপের দেখেছে যেখানে ভিডিওগুলো দেওয়া হয়েছে, সেই গ্রুপেরও তার অ্যাক্সেস আছে। হ্যাঁ, এবং ওটা নাকি সাংবাদিক গ্রুপ। হ্যাঁ, এবং ওখানেও তার হি ওয়াজ ওয়ান অফ দ্য মেম্বার। এই সাংবাদিক গ্রুপ কি শুধুমাত্র আপনাদের জন্য করা হয়েছে? মানে আমরা কোথাও গেলে, বা আমরা না, মানে মামুন কোথাও গেলে এই গ্রুপে জানায়। হ্যাঁ, ওরে বাপ রে, মানে এরকম সেলিব্রিটি তো আমি কোনোদিন শুনি নাই যে তার নিজস্ব পার্সোনাল সাংবাদিক গ্রুপ থাকে। ইভেন আপনার ক্ষেত্রে আমি দেখি এত বুম সামনে থাকে। মানে আমরা কি করলাম জীবনে, 18-19 বছর কাজ করেও কেউ আমাদের খোঁজ খবর নেয় না। ইউ গাইজ আর জাস্ট ওকে ফাইন। তারপরে এটা আমি ঠিক ডাইরেক্টলি বলবো না, মানে আমাকে জানানো হলো যে সে চরমতম মাদক, সেক্স, তারপরে মানে মেয়েদের সাথে এই ধরনের অ্যাক্টিভিটিসে সে খুব রিলেটেড। একটা স্টেজে এমনও জানানো হলো সে প্রবাবলি পর্নোর সাথেও রিলেটেড। আপনি এগুলো প্রমাণ পাইছেন? এগুলোর প্রমাণ আমি অনেক আগেই পাইছি। মানে ওই অনেক আগে বলতে কত আগে? মানে যেদিন আপনি যে দেখলেন না, যে ওর একটা লাইভ দেখলেন না আমার ঘরের মধ্যে, যেখানে বলছিল আমাকে আটকায় রাখা হচ্ছে 5টা মামলা দিয়ে, তারও প্রায় 15 ডেজ আগে কি কি প্রমাণ পেয়েছেন? সবগুলোই পেয়েছি। সবগুলা কিভাবে পেয়েছেন বলেন তো? সবগুলো পেয়েছি, কারণ হচ্ছে যে না, এটা তখন বলা যাবে না, এটা একটু ইয়ে আছে, এটা আপনাকে আপনি স্টকিং না করলেন, আর পার্সোনাল সবই পাবলিক। আমার এটা পার্সোনাল স্টকিং এর ব্যাপার না। যেটা আপনি বলেন, আপনার সাথে আপনি আমার অফিসে আসছেন, আপনার সাথে আমার এই বিষয়ে কোনো কথা হয়েছে মামুনার লালার বিষয়ে? আপনার সাথে আপনি আমার উপরের স্টুডিওতে বসছেন, ওখানে আমরা জাস্ট বাতচিত করছি, ইভেন আমরা শুনে কোনো কথাও বলি নাই। আমি বলছি ক্যামেরার সামনে বসে গেছি, মানে ইউ আর ভেরি প্রফেশনাল। ক্যামেরার সামনে বসতেছে, ক্যামেরার সামনে যা রেকর্ড হচ্ছে সবই প্রচার হবে। সো আপনি কিভাবে স্টকিং করার কোনো ব্যাপার নেই এখানে, স্টকিং করার কোনো ব্যাপার নেই। এটা কিন্তু বিশাল একটা এলিগেশন। বিশাল এলিগেশন। আপনি যখন একজনকে বলছেন সে সেক্সুয়াল, আর বাংলাদেশের জায়গা থেকে সেক্সুয়াল ডেফিনেশন কিন্তু অনেক বড়। এই জন্যই আমি বলছি যে যেহেতু এটা একটা লিগ্যাল সাইটের ভিতরে চলে যায়, আমি এটা অন এয়ারে বলতে চাচ্ছি না। আপনি আমাকে যতটুকু ডিসকাশন করেছেন আমি কিন্তু সবকিছুরই রিপ্লাই দিয়েছি। বাট এই কয়টা জিনিস যখন আমাকে জানানো হলো 15 ডেজ ব্যাক, তখন আমার
মানে তখন আমার খুব দুনিয়াটা একদম এলোমেলো হয়ে গেল। আমার মনে হলো যে আপনার দুনিয়া তো আরো আগে এলোমেলো হয়ে যাওয়ার কথা। আরো বেশি এলোমেলো হলো, কারণ হচ্ছে কি যে এই মানে আপনি এরকম একটা কাবিনের পরও আশা রেখেছিলেন তার উপরে? না, তাহলে আপনার এলোমেলো হওয়ার কি আমার আছে? কথা হলো যে আমি এতগুলো এফোর্ট দিলাম তাকে মানুষ করার, তাকে ভালো মানুষ হওয়ার, এবং এটা ছিল রোজার মধ্যে হচ্ছিল, এই জিনিসগুলো যে হচ্ছিল এগুলো রোজার ভিতরে হচ্ছিল। লায়লা আমাকে বলেন তো, আপনার এই কাবিনের পরে, আপনার গায়ে হাত তোলার পরে, 2টা মামলা হওয়ার পরে ও কেন আপনার বাসায়? এই যে বারবার আম্মু আব্বু এসে মিলিয়ে দিচ্ছে। সরি লায়লা, এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন, আই কান্ট অ্যাকসেপ্ট ইট। আপনি আজকে যে পরিমাণ মিডিয়া, আপনাকে আমার এতটাও বেশি ইমোশনাল মনে হচ্ছে না। আপনি যদি এতটা বেশি ইমোশনাল হবেন তাহলে এত কিছু আপনি ফেস করছেন কি করে, এটাও আমার একটা কোশ্চেন। আর বাবা মা এসে মিলিয়ে দিলেই এরকম একটা ছেলেকে, যে আপনার জায়গা থেকে সমস্ত কিছু যদি আমি মেনে নিই, আমি তাকে বারবার মেনে নিব? না, আমি তো এবার মেনে নিইনি, 1 বছর এই না, আপনি আমাকে জাস্ট এইবারের কথা বাদ দেন, এবারের কারণ তো আজকে আপনারা এখানে। আমরা তো লাস্ট আমাদের তো শেষ হয়ে গেল 2024-এর মার্চেই। তারপরে তো আর আমরা তো সে আর আমার বাসায় ওইভাবে না, সে আমার বাসায় এসেছে অ্যাজ এ গেস্ট, ঢুকছে আসছে যাচ্ছে এরকম। যে মানুষটাকে নিয়ে আপনার অ্যাটেম্প টু মার্ডার মামলা চলে, যেই মানুষটা আপনাকে বিয়ে করেও করেনি আপনার কথা অনুসারে, যেই মানুষটার কারণে আপনার বেবি অ্যাবর্ট হয়েছে, আপনি এরকম কথা বলেছেন সোশ্যাল মিডিয়াতে, সেই মানুষটা আপনার ঘরের মধ্যে আপনার সঙ্গে রাত কাটাচ্ছে। হাউ ইট ইজ পসিবল? রাত তো কাটায়নি, সে আপনার সঙ্গে আপনার বিছানায় ঘুমিয়েছে, সেই ছবিগুলো আমরা দেখেছি। সে আমার বিছানায়, এটা কবেকার ছবি, এটা আপনি কিভাবে বুঝছেন? আচ্ছা, তো আপনি বলতে চাচ্ছেন সে গিয়ে আপনার ওখানে লাইভ করা শুরু করে দিয়েছে? না, সে গিয়ে লাইভ করে না। তাহলে তার আগের দিনের ঘটনা। তারপরে এই জিনিসগুলো আমি 15 ডেজ আগে জানতে চাই। তো তখন আমার কথা হচ্ছে যে আমি তাকে কিছু মেসেজ পাঠিয়েছিলাম, যেমন ধরেন সে ড্রিঙ্কস করতে করতে বা গাঁজা খেতে খেতে সে জুম্মার নামাজ পড়ে বের হয়ে গাড়িতে বসেই খাচ্ছে, এবং সে আমাকে ভিডিও কল দিয়ে দেখাচ্ছে যে সে এই কাজ করছে। তখন কিন্তু আমরা একসাথে থাকি না, আমরা 1 বছর একসাথে নাই। তাহলে সে গাঁজা খেলো না কি খেলো আপনার কি যায় আসে? আমার কিছু যায় আসে না, কিন্তু সে যখন এগুলো দেখাচ্ছে, তো এগুলো আমি দেখছি, হ্যাঁ দেখছি, তখন আমি ওকে বলছিলাম যে এখন তো আজকে তো জুম্মার দিন। আপনি কেন বলবেন তাকে? বলবো না কেন? একটা মানে কি দরকার? যে আপনার হাজবেন্ড না, লিগ্যালি সে আপনার হাজবেন্ড না, সে আর কিছুই না, সে 2-3টা মামলার আসামি, আপনি তাকে কেন বলতে যাবেন? তারপরে আমি তাকে বলেছি যে তুমি এটা করছো। তখন তার কথা আছে কি যে তুমি এক কাজ করো, আমি ভালো হয়ে যাব, সবকিছু ছেড়ে দিব, তুমি আমাকে একটা জমি কিনে দাও, একটা জমি কিনে দাও। তো আমি বলছি আমি তো তোমাকে জমি কিনে দিতে পারবো না। আমার কথা হচ্ছে আমি তোমাকে জমি কিনে দিতে পারবো না, আমি তোমাকে বাড়ি দেব না। তো আমি সবকিছু ছেড়ে দেবো, আমি সবকিছু ছেড়ে দেবো। আপনি কি তাকে ভালো হওয়ার কথা বলেছেন? আমি বলেছি যে এটা তো ঠিক না, তুমি জুম্মার নামাজ মসজিদ থেকে বের হয়ে তুমি এটা করতেছো, এটা তুমি আমাকে ভিডিও কলে দেখাচ্ছ কেন? আপনি ভিডিও কল রিসিভ করেছেন কেন? তখন তো ওই যে বললাম না, মামলা তোলার জন্য আমাদের কথাবার্তা হচ্ছে নরমালি। মামলা তোলার কথাবার্তা হচ্ছে, আপনাদের মাঝখানে একজন লয়ার থাকলেও শেষ, আপনার দুই পক্ষ থেকে লয়ার মিউচুয়াল করবে, আপনার তো ব্যক্তিগতভাবে তাকে যাওয়ার দরকার নেই। তারপরে কথা হয়ে গেছে, কথা হয়েছে, নরমাল কথা হয়েছে। বাট আই এম নট স্টেইং ইন হিজ হাউস, হি ইজ নট স্টেইং ইন মাই হাউস। বাট তারপরেও সে আমার বাসায় 2-1 দিন এসেছে এবং গিয়ে ডিরেক্টলি লাইভ করে দিয়েছে। না, গিয়ে ডিরেক্টলি লাইভ করেনি। তার আগের দিন যেটা হয়েছে যে আমি গিয়েছিলাম জলসিঁড়িতে, তো তখন সে আসছিল, তখন ও বলছিল যে আমরা কোলাবোরেশন পার্টনার, আমরা ছবি ভিডিও টিডিও করবো। তা আমি বললাম যে ঠিক আছে, আপনি দেখবেন হয়তো ভিডিওগুলো। আমি বলেছি ঠিক আছে, ভিডিও করা যেতে পারে, এটা কোনো না, বাট তোমার সাথে আমি পার্সোনালি আই এম নট রিলেটেড। তো আমি জলসিঁড়িতে গিয়েছিলাম, তো তখন সে আসলো এসে এবং বলে যে আমার তো এই জায়গাটা খুব পছন্দ হয়েছে, তুমি এটা কালকে আমাকে কিনে দিবা। তো আমি বললাম কেন, আমি কালকে তোমাকে কেন কিনে দেবো, ওয়াই, কেন আমি কিনে দেবো? এটা নিয়ে সে এক্সাইটেড হয়ে গেছে। তার জিনিস হচ্ছে সে যখন কারো কাছে কিছু চায়, এই যে মোবাইলের কথাটাই যেটা বললাম, এর আগে আরেকটা জিনিস হয়েছে, এই 1 বছরের মধ্যে আরেকটা জিনিস হয়েছে। সে হচ্ছে একজন ওল্ড এজ লেডি, যার নাতি নাতনি আছে, ওইরকম একটা লেডির সাথে সে যে ওনার বাসায় প্রায় 20 ডেজ স্টে করেছিল, বিকজ ওই লেডি বলেছিল তাকে একটা 5 কাঠা জমি কিনে দিবে। তো পরবর্তীতে সেই লেডি আর জমি কিনে দিল না। তো এইসব যাই হোক, এইসব তার। এবং আমার সাথে যখন কথাবার্তা হচ্ছিল, তখন সে আমাকে এক্সপ্রেস করেছিল যে যার সাথে সে বিজনেস করছিল সে এখন শুকনা হয়ে গেছে, তার কাছে এখন টাকা নাই আমাকে দেওয়ার মতো। মানে গাড়িটা কিনে দেওয়ার পরে তার টাকা শেষ হয়ে গেছে, তাকে এখন আর তার দরকার নাই। এই জিনিসটা সে আমার সাথে শেয়ার করেছে যে দেখো, সে যদি তোমাকে কল টল দেয় তুমি ফোন টোন ধরো না, কারণ সে তো এখন তার কাছে তো এখন কোনো পয়সা টয়সা কিছু নাই, তার সাথে সে উল্টাপাল্টা বলার চেষ্টা করবে। এন্ড আলটিমেটলি সে কিন্তু আমাকে বলছেও যে বেবিটা অ্যাবর্ট হলো কিভাবে। এটা আমি নাই বলি। আপনি বলেছেন তো? এটা আমি বলেছি, বাট তার আগে বলেছেন তার সঙ্গে আপনার কোনো রিলেশন নাই, তারপরে আবার কিছুদিন পর রিলেশন নাই। এটা কেন হবে? আমরা যদি ম্যারিড হই তাহলে ফিজিক্যাল রিলেশন। আপনার স্টেটমেন্ট আছে সোশ্যাল মিডিয়াতে? ফিজিক্যাল
ফিজিক্যাল রিলেশন নাই এটা তো আমি কোনোদিন বলিনি। আপনার আছে এটা, আপনি এটা বলার পর প্রচুর ভিডিও বের না, হবে এটা। আপনি যেটা দেখেছেন সেটা আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে এই 1 মাসে আমার সাথে কোনো রিলেশন হয়েছে কিনা। এই 1 মাসে তো আমরা একসাথে স্টে করিনি, 1 মাসে তো আমাদের। আচ্ছা যাই হোক, এগুলো আমি দেখেছি ভিডিও, সেই কারণেই বলছি। এবং তারপরে আপনার এরকম ভিডিও ফুটেজ আমি পেয়েছি, আপনি বলেছেন যে তার কারণে অ্যাবর্শন হয়েছে। এখন কথা হচ্ছে যদি এটা হয়ে থাকে তাহলে তো এটা তো ডেফিনেটলি এটা মেডিকেল ডকুমেন্ট থাকার কথা, সবই আছে এবং মেডিকেল ডকুমেন্ট আছে, এবং প্লাস হচ্ছে হলো যে এটা তো মেডিকেল লাইফে যে কোনো সময় লাস্ট অ্যাবর্শন এটা প্রুভ করা সম্ভব, যেটা কোন সময় হয়েছিল, কার দ্বারা হয়েছে বা কোনো কিছু। সো আপনি বলতে চাচ্ছেন যে এটা অ্যাবর্শন হয়েছে। ওকে, ফিজিক্যাল অ্যাসল্টের কারণে হয়েছে। ফিজিক্যাল অ্যাসল্টের কারণে হয়েছে। আপনি লায়লা থেকে বের হয়ে আপনি আপনার জীবনটাকে মূল্যায়ন করেন। জাস্ট আমি লায়লা থেকে বের হয়ে যান। লায়লা থেকে বের হয়ে আমি যেটা মূল্যায়ন করছি বলেই আমি আজকে এখানে আসছি। আমি এখানে আসছি এটা বলার জন্যই যে দিস শুড বি আমার লাস্ট ইন্টারভিউ রিগার্ডিং দিস। আর আপনি পারবেন না এটা? হ্যাঁ, না এটা আমাকে পারতেই হবে, বিকজ আমার লাইফে আমি কোথায় স্টপ করব সেটা আমাকে ডিসাইড করতেই হবে। যখন মানুষের দেওয়ালে পিঠটা ঠেকে যায় তখন কিন্তু আমাকে ডিসাইড করতেই হবে যে আমি আর কি করব কিনা। আমার কথা হচ্ছে যে তুমি হোয়াট এভার অ্যালিগেশন মানুষজন দিয়েছে বা প্রুফ আমাকে দিয়েছে বা তুমি যেটা করেছো বা পার্সোনালি যেটা লিগ্যাল ব্যাপার, সেটা তোমার যদি কোনো অ্যাকশন নেওয়ার থাকে তুমি সেটা নিতে পারো। আমার নেওয়ার ছিল, আমি নিয়েছি। এখন পার্সোনাল ব্যাপারটা পার্সোনালি শেষ হবে, এটা আর সোশ্যাল মিডিয়াতে আসার কোনো কারণ নেই। ঠিক আছে, এই বোধোদয় হলো তো খুবই ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনার এই 4 বছরে 2021 থেকে শুরু করে 2025 না 4 বছরে, এই 4 বছরের জীবন থেকে আপনি কি বলবেন? মানে এই লাইফটা নিয়ে আপনার কি বলার? 4 বছর জীবন থেকে আমি যেটা বলবো যে আমি রিয়েলাইজ করেছি এবং আশেপাশের সিচুয়েশন যেটা যাচাই বাছাই করে দেখেছিলাম যে আমি আসলে একটা প্রতারণার শিকার হয়েছিলাম। সেটা শুধু আমি একা না, এবং আমি বলতে চাই যে এই যে গত 1 বছর যিনি বিজনেস করেছেন বা তার 1 বছর যিনি তারও 20-30 দিন যিনি বলেছিলেন জমি কিনে দিবেন, তো তাদের কাছেও কিন্তু ওভাবে অ্যাপ্রোচই করা হয়েছিল। নাহলে কেন আপনি কি আমাকে একটা মোবাইল গিফট? ওগুলো বাদ দেন লায়লা, আপনি প্রতারণার শিকার হয়েছেন কি হন নাই সেটা যদি আইন চলে আইন এটা প্রমাণ করবে। কিন্তু আপনি যেভাবে ফলোইং করছেন তার প্রতি বা তাকে আপনি লাইফে ওয়েলকাম করছেন, সবই তো আপনি তারই দোষ দিলেন যে সে আপনাকে বারবার পোক করছে, তার ফ্যামিলি পোক করেছে। আমি এটা সিচুয়েশন বলবো। কিন্তু আপনি আমাকে বলেন যে এইটা কি আসলেই সুস্থ স্বাভাবিক একটা সম্পর্ক? আপনি আপনার জায়গা থেকে এটা বলবেন না? আপনি যেটা চর্চা করেছেন, আমি বলছি না প্রিন্স মামুন ভালো মন্দ, আমি ওই জায়গায় যেতেই চাই না। মানে আপনি যে একটা অসমবয়সী এরকম একটা ছেলের সাথে এইভাবে আমাদের সমাজে এই রকম একটা সম্পর্কের মধ্যে দিয়ে যেতে চেয়েছেন এবং খুব বোল্ডলি এটাকে ফেস করতে চেয়েছেন, এইটা কি ভালো একটা স্টেপ ছিল? আমার মনে হয় অসমবয়সী সম্পর্ক যে আমরাই ফার্স্ট করেছি এরকম না। অন দ্যাট সার্কামস্টান্সেস, যে ছেলে আপনার সাথে এডুকেশন কোয়ালিটিতে যায় না, যেই ছেলে আপনার পারিবারিক কোনো মেন্টালিটি কোয়ালিটিতে যায় না, টেস্টের সাথে যায় না, এরকমও হয়েছে, এরকম এক্সাম্পল আছে। কোথায় আছে? কোথায় আছে? আপনি দেখবেন অনেক আছে। আমার চোখে তো আজ পর্যন্ত একটাও পড়ে নাই। আচ্ছা, আমি পরে আপনাকে এক্সাম্পল দিয়ে দেবো, বাট এরকমও আছে। আপনি ইমোশন বলেন বা সিচুয়েশন বলেন, আপনি একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতেই পারেন, এবং এই সিচুয়েশনটা যখন দেখা যায় যে আপনি রিয়েলাইজ করতে পারছেন, তখন আপনি হয়তো মিনিমাইজ করার চেষ্টা করলেও সারাউন্ডিংসের কারণে মিনিমাইজ নাও হতে পারে। মানুষের জীবনে যখন এক একটা স্টেপ থাকে, আপনি যে ওই স্টেপটা যে আপনি আশা করছেন সেটা আপনি হয়তো প্রিভিয়াসলি বুঝবেন না, ওই জিনিসটাও আপনার মধ্যে হয়ে যেতে পারে। প্রিন্স মামুনের আপনার কাছ থেকে প্রত্যাশা করাটা কি ভুল ছিল? মানে এই যে গিফট, এই যে দামি দামি উপহার, একজন লাইফ পার্টনার হিসেবে আমার লাইফ পার্টনার আমাকে যেভাবে দিতে পারে দিয়েছে, আমি যেভাবে দিতে পারি দিয়েছি, সেখানে আমি তখনও গিফট এক্সচেঞ্জের ব্যাপার এইভাবে আমি নেইনি। আমার লাইফ পার্টনার যদি তার কিছু লাগে আমি দিয়েছি, আমার কিছু লাগে তাহলে সে দিয়েছে, এরকমই হয়ে এসেছে। না, কিন্তু এটা তো একপাক্ষিক দেওয়া ছিল। আপনি তাকে 30 লাখ 40 লাখ টাকা দিয়েছেন, সে কি দিয়েছে আপনাকে? সেও দিয়েছে, সেই ফোন গিফট করেছে আমাকে। আপনি তাকে 30 লাখ টাকা দিয়েছেন, সে আপনাকে 3 লাখ টাকার একটা ফোন দিয়েছে। 3 লাখ টাকার একটা ফোন ছাড়াও তো আছে বাসা একটা হাউস রান করতে অনেক কিছু লাগে। একটা হাউস রানের ব্যাপারে সে অ্যাসিস্ট করেছে, ফিনান্সিয়ালিও অ্যাসিস্ট করেছে। এই যে বললাম যে আমার বাচ্চাদেরকে স্কুলে নিয়ে গেছে, দাদুর বাড়িতে নিয়ে আসছে, এই ধরনের এগুলো তো আমার। আপনার বাচ্চারা তাকে কি বলে ডাকে? আমার বাচ্চারা তাকে নাম ধরে ডাকে। নাম ধরে ডাকে বলতে? আল মামুন বলে ডাকে। কিন্তু আমি শুনেছি ভাইয়া বলে ডাকে। এটা এবং আমি কনভারসেশনে দেখেছি ভাইয়া। আপনাকে বলি,
আমার বাচ্চা কেন হবে, সবাই ওকে আঙ্কেলই ডাকতো। যখন ও প্রথম আসছিল সবাই ওকে আঙ্কেল ডাকতো, তখন ও বলে দিয়েছে যে আমাকে আঙ্কেল ডাকবেন, আঙ্কেল ডাকলে খুব বুড়া বুড়া লাগে, আমাকে ভাইয়া ডাকবে, ভাইয়া অ্যাড্রেস করবে। বাসার সবাই ওকে ভাইয়াই অ্যাড্রেস করে। আপনি একটু আগে বললেন যে আপনার আমার বাচ্চারা আলমামুন ডাকে। না, কিন্তু আপনার বাচ্চা বড় মেয়ে ওনাকে ভাইয়া বলে ডাকে, আমি দেখেছি হোয়াটসঅ্যাপ কনভারসেশন। বড় মেয়ে ভাইয়া বলে ডাকতেই পারে, সেটা তো কিছু না, বাট যখন সামনাসামনি অ্যাড্রেস করে আলমামুন বলে ডাকে। ওর নাম আব্দুল্লাহ আলমামুন, তো ওকে আলমামুন বলে ডাকে। ফাইন, আপনার আর কিছু বলার আছে? আমি প্রিন্স মামুনকে কানেক্ট করতে চাই কয়েকটা বিষয়। ওকে, আমি হোয়াটসঅ্যাপে একটু কানেক্ট করছি। এটাই আমার ফার্স্ট প্রিন্স মামুনের সঙ্গে কথোপকথন ভিডিও কলে ডিরেক্টলি। এটা জাস্ট একটা ফর্মালিটিস 2-3 মিনিটের জন্য, আমি খুব বেশি বড় করবো না কারণ এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে।